নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথমেই যদি গতকালের হয়ে যাওয়া ম্যাচ নিয়ে আলোচনা করা যায়, তো গতকাল আইএসএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল এফসি গোয়া ভার্সেস পাঞ্জাব এফসি, এবং গতকালের ম্যাচের ৪৫ মিনিটের মাথায় কার্ল ম্যাকহুইয়ের গোলে শেষ পর্যন্ত ১-০ গোলে জয়লাভ করে এফসি গোয়া দল। এবং গতকালের জয়ের সুবাদে এফসি গোয়া তারা ২২ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই এই মৌসুমের আইএসএলের পয়েন্টস টেবিলে তারা কিন্তু দ্বিতীয় পজিশন তারা চূড়ান্ত করে নিল, যার ফলে এফসি গোয়া দল তারা এই মৌসুমের প্লে অফের ম্যাচের ডিরেক্ট সেমিফাইনালের জন্য কিন্তু কোয়ালিফাই করে গেছে। অপর দিক দিয়ে পাঞ্জাব এফসি তারা কিন্তু গতকালের ম্যাচ হেরে গিয়ে ২২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তারা পয়েন্টস টেবিলের ১১ নম্বরের স্থানেই থাকলো। এবং গতকালের ম্যাচ হেরে গিয়ে পাঞ্জাব এফসি তারা কিন্তু অফিসিয়ালিভাবে এই মৌসুমের টপ 6-এর রেস থেকে কিন্তু ছিটকে গেল। তো পাঞ্জাব এফসি দল তারা এই মৌসুমের শুরুর দিকে দুর্দান্ত ছন্দে থাকলেও ধীরে ধীরে তাদের পারফরমেন্সের গ্রাফটা কিন্তু ডাউন হয়। এই মৌসুমের প্রথম লেগের ম্যাচ শেষ হওয়ার সময় পাঞ্জাব এফসি তারা কিন্তু পয়েন্টস টেবিলের ৭ অথবা ৮ নম্বরের স্থানে ছিল। তবে আইএসএলের দ্বিতীয় লেগের ম্যাচে পাঞ্জাব এফসিকে কিন্তু আর তেমন একটা ভালো ছন্দ আমরা খুঁজে পাইনি। তো আশা করব আগামী মৌসুমে পাঞ্জাব এফসি তারা নিজেদেরকে আরও ইমপ্রুভ করে আইএসএল সিজন 11-এ ভালো পারফরমেন্স করবে। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আইএসএলের পয়েন্টস টেবিল নিয়ে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই মৌসুমে আইএসএলের টপ 6-এর লড়াইয়ে 4টে দল তারা কিন্তু ইতিমধ্যেই কোয়ালিফাই করে গেছে, যারা হচ্ছে মোহনবাগান, এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি এবং জামশেদপুর এফসি। এবং পঞ্চম দল হিসাবে মুম্বাই সিটি এফসির কোয়ালিফাই করার সম্ভাবনাটা কিন্তু প্রায় 90%। সেক্ষেত্রে বাকি থাকছে আর একটা স্পট, আর ওই একটা স্পটের জন্য এই মুহূর্তে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, ওড়িশা এফসি, ইস্ট বেঙ্গল ও কেরালা ব্লাস্টার এফসি এই 4 দলের মধ্যে কিন্তু যথেষ্ট ফাইট আমরা দেখতে পেতে চলেছি। বিশেষ করে 6th পজিশনের জন্য নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং ওড়িশা এফসি এই দুটো দলের মধ্যে কিন্তু বেশ ফাইট হতে পারে। তবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা যদি তাদের বাকি থাকা দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতে যায় এবং একটা ম্যাচ হেরে যায়, তাহলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির পয়েন্ট এসে দাঁড়াবে ৩৫। অপর দিক দিয়ে আবার ওড়িশা এফসি তারা তাদের বাকি দুটো ম্যাচেই জিতে গেলে ওড়িশা এফসির পয়েন্ট এসেও কিন্তু দাঁড়াবে ৩৫। তবে হেড টু হেডের নিরিখে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা যেহেতু এগিয়ে রয়েছে ওড়িশা এফসির থেকে, সেহেতু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু 6th পজিশনের জন্য কোয়ালিফাই করে যাবে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে এই মৌসুমের 6th পজিশনের জন্য কোন দল কোয়ালিফাই করে। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 33 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার সৌভিক চক্রবর্তীকে নিয়ে। 60 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই ভারতীয় ডিফেন্ডারটা বর্তমানে খেলছে ইস্ট বেঙ্গল দলের হয়ে, এবং গত মরশুম থেকেই ইস্ট বেঙ্গল জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করে দেখাচ্ছে কিন্তু এই বঙ্গতনায়। ইভেন এই মৌসুমে ইস্ট বেঙ্গল দলের সবকটা ভারতীয় প্লেয়ারদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স কিন্তু করছে এই সৌভিক চক্রবর্তী। তো এই সৌভিক চক্রবর্তী সে 2022-23 মরশুমে 2 বছরের চুক্তিতে হায়দ্রাবাদ এফসি দল থেকে সে যোগ দেয় ইস্ট বেঙ্গল দলে। সেক্ষেত্রে এই মরশুম শেষেই ইস্ট বেঙ্গলের সাথে কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছিল সৌভিক চক্রবর্তীর। তবে এই মুহূর্তে সৌভিক চক্রবর্তীকে নিয়ে যে সুখবরটা বেরিয়ে এসেছে ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য, সেটা হচ্ছে আরও 2 মরশুমের চুক্তিতে ইস্ট বেঙ্গল দলে কিন্তু চুক্তি বৃদ্ধি করতে চলেছে এই সৌভিক চক্রবর্তী, যেটা কিন্তু এই মুহূর্তে ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য বড় একটা সুখবর সেটা বলাই যায়। তো যেখানে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে চেন্নাই এফসি দলের স্কটিশ মিডফিল্ডার কর্নার শিল্ডকে নিয়ে। তো গতকালের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম কর্নার শিল্ডকে দলে নেওয়ার জন্য কলকাতার 2 প্রধান ইচ্ছা প্রকাশ করেছে। ইভেন এমনটাও জানা গেছিল কর্নার শিল্ডের স্যালারিটাকে দ্বিগুণ করে তাকে অফার পাঠানো হয়েছে। তো এর মাঝেই যেমনটা খবর জানা গেছে কলকাতার ক্লাবের পাশাপাশি আইএসএলের 2 বড় ক্লাব তথা মুম্বাই সিটি এফসি এবং বেঙ্গালুরু এফসি তারাও কিন্তু এই কর্নার শিল্ডকে দলে পেতে আগ্রহী। তো এই কর্নার শিল্ড তিনি এই মৌসুমে চেন্নাই এফসি জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করেছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তবে কর্নার শিল্ডের জন্য কলকাতার 2 প্রধান আদতেও তারা কতটা ইন্টারেস্ট তা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে, কারণ কর্নার শিল্ডের স্যালারিটাকে ডবল করা হলে সেটা কিন্তু প্রায় 5 থেকে 6 কোটি টাকা, এবং কর্নার শিল্ডের বর্তমান স্যালারি যেমনটা শো করছে ইন্টারনেটে সেটা হচ্ছে 4 কোটি টাকা, মানে 4 কোটির ডবল ধরলে কিন্তু 8 কোটি টাকা। সেক্ষেত্রে 8 কোটি টাকা খরচ করে কর্নার শিল্ডকে কি অ্যাপ্রোচ করবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, যেখানে ইস্ট বেঙ্গল দলে মাদি তালালের মতন সেরা মিডফিল্ডার রয়েছে, এবং আশা করা যাচ্ছে মাদি তালাল সে তার চোট সারিয়ে আগামী মরশুমে আবারও ইস্ট বেঙ্গল জার্সিতে মাঠে ফিরবে। সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কি সত্যিই কর্নার শিল্ডকে দলে নেওয়ার জন্য 8 কোটি টাকা খরচ করতে রাজি হবে? এর পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা গ্রেগ স্টুয়ার্টের বদলি প্লেয়ার খুঁজলেও সেটা কি সত্যিই কর্নার শিল্ড হবে? কারণ 8 কোটি টাকা স্যালারিযুক্ত কোনো প্লেয়ারকে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ করে
তাহলে আমার মতে আরও ভালো প্লেয়ারকেও কিন্তু অ্যাপ্রোচ করতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। ইভেন যেমনটা আপডেট, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু একজন বক্স টু বক্স মিডফিল্ড পজিশনের প্লেয়ারের খোঁজে রয়েছে, যে সেন্ট্রাল মিডফিল্ড কাম অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলতে পারবে। সেক্ষেত্রে আমার মনে হয় না মোহনবাগান ম্যানেজমেন্ট সত্যিই কর্নার শিল্ডের পেছনে তেমন একটা ইন্টারেস্ট দেখাবে। তবে আবার এমনটাও হতে পারে তারা কর্নার শিল্ডকে অ্যাপ্রোচ করে তার মার্কেট ভ্যালু এবং ডিমান্ডটাকে বাড়িয়ে দিতে পারে, যাতে বেঙ্গালুরু এফসি বা মুম্বাই সিটি এফসি তারা কর্নার শিল্ডের জন্য বেশি টাকা খরচ করে। আর গত সামার ট্রান্সফার উইন্ডোতে জিকসনের ডিলেও কিন্তু এমনটাই করেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে আমার মনে হয় মোহনবাগান ম্যানেজমেন্ট তারা গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসাবে কর্নার শিল্ড নয়, অন্য কোনো বিদেশি প্লেয়ারকে দলে নিয়ে আসতে পারে। তবে বাংলার আর এক প্রধান মোহামেডান স্পোর্টিং তারা কিন্তু কর্নার শিল্ডকে অ্যাপ্রোচ করতে পারে, এবং যেমনটা খবর আগামী মৌসুমে মোহামেডান স্পোর্টিং তারা কিন্তু একটা বেশ ভালো দল গঠন করতে চলেছে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আগামী মৌসুমে কর্নার শিল্ড বাংলার কোনো ক্লাবে সই করে নাকি। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তন প্লেয়ার হিসেবে কর্নার শিল্ড কি মোহনবাগানের জন্য সঠিক অপশান হবে। এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের সংকটের বিষয়টা নিয়ে। তো মোহনবাগান দল তারা তাদের লিগের 2 ম্যাচ বাকি থাকতেই এই মৌসুমে লিগ শিল্ড তারা জয় করে নিয়েছে, সেটা তোমরা জানো। তবে মোহনবাগান দল তারা লিগ শিল্ড জয় করলেও এই মুহূর্তে মোহনবাগান দলের কিন্তু বেশ কিছু প্লেয়ারকে নিয়ে একটা বড় চিন্তা উঠে এসেছে। আর সেই প্লেয়ারগুলো হচ্ছে মোহনবাগান দলের বিদেশি ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ, মোহনবাগান দলের ভারতীয় মিডফিল্ডার দীপক টাংরি, মোহনবাগান দলের আরেক ভারতীয় মিডফিল্ডার আপুইয়া এবং দলের আরেক মিডফিল্ডার অভিষেক সূর্যবংশী এবং দলের বিদেশি স্ট্রাইকার জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো মোহনবাগান দলের এই 5 জন প্লেয়ারেরই কিন্তু 3টে করে হলুদ কার্ড রয়েছে। সেক্ষেত্রে আগামী ম্যাচে যদি আর একটা করে হলুদ কার্ড কনসিড করে এই সমস্ত প্লেয়াররা, তাহলে কিন্তু তারা পরবর্তী ম্যাচের জন্য সাসপেন্ড থাকবে, যেটা কিন্তু এই মুহূর্তে একটা বড় দুঃসংবাদ মোহনবাগান দলের জন্য। কারণ অভিষেক সূর্যবংশী বাদে বাকি 4 জন প্লেয়ারই কিন্তু হচ্ছে মোহনবাগান দলের প্রথম একাদশের প্লেয়ার। তো লিগের দেখা কার্ড প্লে অফের ম্যাচে ক্যারি ফরওয়ার্ড না হলেও লিগের দেখা সাসপেনশন কিন্তু প্লে অফের জন্য ক্যারি ফরওয়ার্ড হবে। মানে মোহনবাগান দলের লিগের শেষ ম্যাচে যদি এই 5 জন প্লেয়ারের মধ্যে কোনো প্লেয়ার হলুদ কার্ড কনসিড করে, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের প্লে অফের প্রথম ম্যাচে সেই প্লেয়ারটা কিন্তু আনঅ্যাভেলেবেল থাকবে। সেক্ষেত্রে মলিনাকে কিন্তু এখন বেশ চাপে থাকতে হবে দলের এই সমস্ত গুরুত্বপূর্ণ প্লেয়ারদের নিয়ে। সেহেতু মলিনা এখন এই বিষয়টা কি করে ম্যানেজ করবে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। কারণ লিগের বাকি 2টো ম্যাচ মোহনবাগানের জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ না হলেও প্লে অফের ম্যাচগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে মোহনবাগানের কাছে, যার ফলে প্লে অফের ম্যাচে দলের এই সমস্ত প্লেয়ারদের কিন্তু অ্যাভেলেবেল থাকাটা খুবই জরুরি। সেক্ষেত্রে আবার এমনটাও হতে পারে কোচ মলিনা তিনি মোহনবাগান দলের বাকি থাকা লিগের 2 ম্যাচে এই 5 জন প্লেয়ারকে তেমন একটা ইউজ না করে তাদেরকে রেস্ট দিয়ে প্লে অফের জন্য তাদেরকে অ্যাভেলেবেল রাখতে পারে। আর কোচ মলিনা কিন্তু গতকাল প্রেস কনফারেন্সে তেমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছেন। সেক্ষেত্রে মোহনবাগান দলের পরবর্তী ম্যাচ দুটোতে আমরা কিন্তু দলের প্লেইং 11-এ নতুন মুখ দেখলেও দেখতে পেতে পারি, যাদেরকে এখনও পর্যন্ত তেমন একটা খেলার সুযোগ দেয়নি কোচ মলিনা। তো আমি বিশেষ করে চাইব মোহনবাগানের পরবর্তী 2টো ম্যাচে দলের মাঝমাঠে গ্লেন মার্টিন্সকে যেন সুযোগ দেওয়া হয়। কারণ গ্লেন মার্টিন্স তিনি কিন্তু এই মৌসুমের আইএসএলে এখনও পর্যন্ত 1 মিনিটও গেম টাইম পায়নি। সেক্ষেত্রে আমি পার্সোনালি চাইব গ্লেন মার্টিন্সকে যেন আগামী 2 ম্যাচে পুরো 90 মিনিট করেই গেম টাইম দেয় কোচ মলিনা। তো বন্ধুরা, তোমরাও যদি আমার এই কথাতে সহমত হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তো যা হবে নেক্সট এবং লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে 31 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার জ্যাকসন ইরভাইনকে নিয়ে। 16 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই অস্ট্রেলিয়ান মিডফিল্ডারটা বর্তমানে খেলছে বুন্দেসলিগার ক্লাব এফসি সেন্ট পাউলি দলের হয়ে। অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে 76টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার কাছে। ক্লাব কেরিয়ারে বুন্দেসলিগা, বুন্দেসলিগা 2, চ্যাম্পিয়নশিপ, প্রিমিয়ারশিপের মতন বড় বড় লিগে খেলারও কিন্তু অভিজ্ঞতা রয়েছে এই জ্যাকসনের কাছে। ক্লাব কেরিয়ারে মোট 350টার কাছাকাছি ম্যাচ তিনি খেলেছেন, যেখানে 43টা গোল এবং 47টা অ্যাসিস্ট কিন্তু রয়েছে এই জ্যাকসনের খাতায়। তো এক কথায় বলতে গেলে একজন হাই প্রোফাইল মানের মিডফিল্ডার কিন্তু হচ্ছেন এই ইরভাইন। তো গত 2-3 দিন ধরে এই ইরভাইনকে নিয়ে কিন্তু মোহনবাগান দলের সাথে একটা রিউমার শোনা যাচ্ছে। কারণ মোহনবাগান দল চ্যাম্পিয়ন হওয়ার পর মোহনবাগানের অস্ট্রেলিয়ান তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেনের করা সোশ্যাল মিডিয়ার পোস্টে এই ইরভাইন কিন্তু একটা কমেন্ট করেছিল। ইভেন সেই ফটোতে ইরভাইনের করা কমেন্টের রিপ্লাইতে কিন্তু বেশ কিছু মোহনবাগান সমর্থকরা এমনটাও লিখেছিলেন তাকে মোহনবাগান ম্যানেজমেন্ট টার্গেট করছে আগামী মরশুমের জন্য। এর পাশাপাশি অনেকেই তাকে মোহনবাগান দলে খেলতে আসার জন্য অনুরোধও জানিয়েছেন। তো প্রতিটা দলের সমর্থকরাই কিন্তু চায় তাদের দলের সেরা প্লেয়াররা খেলতে আসুক। ঠিক তেমনভাবেই কিন্তু মোহনবাগান সমর্থকরাও এই ইরভাইনকে তাদের দলে খেলতে দেখতে চাইছে। তবে রিয়ালিটি হচ্ছে ইরভাইন তিনি বর্তমানে খেলছেন বুন্দেসলিগাতে,
সেহেতু বুন্দেশলিগা ছেড়ে তিনি ভারতে আসতে কতটা আগ্রহী হবেন এই মুহূর্তে সেটাও কিন্তু চিন্তার বিষয়। ইভেন সেন্ট পাউলির সাথে তার গত 2024 সালের আগস্ট মাসেই কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে। সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে এই অস্ট্রেলিয়ান মিডফিল্ডারের আশা মোহনবাগান সমর্থকরা করলেও সেই আশা বাস্তবায়িত হওয়ার পেছনে অনেকটা সমস্যা রয়েছে সেটা বলাই যায়। তবে প্রসঙ্গ যখন মোহনবাগান ম্যানেজমেন্ট, তখন কিন্তু কোনো কিছুই আনএক্সপেক্টেড নয়। ইভেন যেমনটা আপডেট, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আগামী সামার ট্রান্সফার উইন্ডোতে এক বিগ ফিশকে তারা সাইন করাতে চাইছে। সেক্ষেত্রে সেই বিগ ফিশটা এই ইরভাইন নাকি সেটাই কিন্তু দেখার বিষয় হবে। আর যদি মোহনবাগান ম্যানেজমেন্ট এই ইরভাইনকে অ্যাপ্রোচ করে, তাহলে ইরভাইনের সতীর্থ জেমি ম্যাকলারেন সে কিন্তু এই ডিলে একটা বড় ভূমিকা পালন করতে পারে, যদি তাকে মোহনবাগান ম্যানেজমেন্ট কখনো অ্যাপ্রোচ করে তাহলে। তো বন্ধুরা, এই ইরভাইনকে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট সত্যিই অ্যাপ্রোচ করে এবং আগামী মরশুমে যদি এই ইরভাইন সবুজ মেরুন জার্সিতে মাঠে নামে, তাহলে তোমরা কতটা খুশি হবে এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ আপডেট কটা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেতে পারো। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।